স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদের সাথে আছি আমি আরিফ হোসেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। সশস্ত্র বাহিনী নিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঢাকা সেনানিবাসে এভিয়েশন বেসিক কোর্সের গ্র্যাজুয়েশন শেষে নবীন বৈমানিকদের পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সেনাপ্রধান জানান, তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে শীঘ্রই সংবাদ সম্মেলন করবেন তিনি। চেষ্টাগুলো হচ্ছে, এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, যেটা হলো জাতির গর্ব, দেশের গর্ব, সেই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে, যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। আশ্বাস দিতে চাই আপনাদেরকে যে সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই আল জাজিরা মিথ্যা প্রতিবেদন প্রচার করেছে। গণমাধ্যমকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হচ্ছে বলেও মত দিয়েছেন তিনি। দুপুরে রাজধানীতে একটি স্কুলে সরস্বতী পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমরা এটাই বলছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলো বাস্তব ভিত্তি নয়, যেইভাবে, এবং এইটা একটা সাংবাদিকতার, আমি প্রথম দিনই বলছি, সাংবাদিকের কর্ম নয় এই ধরনের গোপনে গোপনে ফোনে কি বললেন সেগুলি প্রচার করে দেওয়া। আমি মনে করি যে বাংলাদেশ এই সমস্ত ষড়যন্ত্র পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে। আমরা এই দেশের লোক এই মানে আল জাজিরা যেগুলি প্রকাশ করেছে এগুলি কেউ বিশ্বাস করে না। চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ সকাল 7টার দিকে আগুনের সূত্রপাত হয়। 1 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ সময় শতাধিক কাঁচা ঘর পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছেন, আগুনে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে সৈকত বড়ুয়া নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছে একজন। সকাল 8:30টার দিকেই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন চালিত নৌকাটি 20 থেকে 25 জন যাত্রী নিয়ে কর্ণফুলীর 12 নম্বর ঘাট থেকে পতেঙ্গা যাওয়ার পথে পাথর বোঝাই বার্জের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠলে নিখোঁজ হয় বেশ কয়েকজন। পরে 16 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। এ ঘটনায় আহত 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে ছুটে চলে এসেছে। এখন আমরা সার্চ করতেছি, যে লোক 2 জন মিসিং আছে এদেরকে আমরা খুঁজতেছি। সবাই রেস্কিউ হয়েছে, 3 জনকে তারা খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে বাকি 3 জনকে খোঁজার জন্য আমরা এই তত্ত্বটা চালাচ্ছি আর কি। ধন্যবাদ। দখল উচ্ছেদ আবার দখল, এই চক্রে পড়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের খাল দখল মুক্ত করার উচ্ছেদ কার্যক্রম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের খাল দখল উচ্ছেদের চলমান কার্যক্রম ঘুরে এমন চিত্র দেখা গেছে। আর এমন দখল ঠেকাতে খাল পার বাধাই করে গাছের সারি, ওয়াকওয়ে, সাইকেল লেন তৈরি করে নান্দনিক রূপে সাজিয়ে তোলা পথে হাঁটছেন বলে জানায় 2 সিটির কর্তা ব্যক্তিরা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা ওয়াসার কাছ থেকে রাজধানীর 26টি খাল ও ড্রেনের দায়িত্ব পেয়ে বর্জ্য অপসারণ সহ অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 1.5 মাসে এসব খাল ও বক্স কালভার্ট থেকে হাজার হাজার টন বর্জ্য অপসারণ করা হয়। একই সাথে খালের 2 পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। গত বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে নেওয়া এসব খালের সার্বিক অবস্থা ঘুরে দেখা যায়, খাল দখলমুক্ত করার উচ্ছেদ অভিযান চালানো হলেও পরিস্থিতি বদলে যাচ্ছে আগের মতোই।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলমান অভিযানে ইব্রাহিমপুর খালের উত্তর পাশে ভবনের বাড়তি অংশ ও খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়, কিন্তু এখানে আবার দখল নিশ্চিত করে দখলদাররা। এইদিকে একবার করছি, আবার হাওয়ায় বলে লাইছি। এই পাশে তো ভাঙতে আমি কোনো সময় দেখি না আর কি, ওই সাইডে ভাঙে সবসময় দেখি। একই অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জিরানী খালের নন্দীপাড়াস্থ কালভার্ট এলাকায় দখল উচ্ছেদের পর আবার খালের সীমানায় গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। সেমি পাকা টিন শেড গর্তর আছে, তারা কর্পোরেশন যে সময় আপনার এটা চাইবে তারা সরে যাবে, কিন্তু যারা হাইরাইজ বিল্ডিং করে ফেলাইছে সেটার ক্ষেত্রে হইল গিয়া সমস্যা সৃষ্টি হয়েছে। আবার দেখা যায় একদিকে বর্জ্য অপসারণ করছে সিটি কর্পোরেশন, অন্যদিকে খালে ফেলা হচ্ছে বাসাবাড়ি সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা। তবে এবার দখলের বিষয়টির দিকে আলাদা নজর দেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র। একটা বিল্ডিং করার পরে করতে তার একটা ইনজেকশন নিয়ে আসছে, সুতরাং এগুলোকে যখন করতে একটা ইনজেকশন নিয়ে আসে অবশ্যই এটাই কিন্তু সেই কোর্টের মাধ্যমে আমাকে সলভ করতে হবে। এইটুকু আমরা বলতে পারি যে আমরা খালগুলোকে পাওয়ার পরে আমরা কিন্তু কাজ করছি, আমরা থেমে নেই। আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দখল ঠেকাতে মহা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হস্তান্তরের পরদিন থেকে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আর ইতিমধ্যে আমরা আরেকটি প্রকল্প প্রস্তুত করেছি প্রায় 900 কোটি টাকার, সেটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা এই বিষয়ে আশা করছি আমরা খুব দ্রুত অনুমোদন পাবো। খাল দখলমুক্ত রাখতে ওয়ার্ড কাউন্সিলররাই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সচেতন মহল। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। করোনার ছোবল থেকে রক্ষা পায়নি দেশীয় 3 প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানি। এর মধ্যে 1 বছর ধরে সব ধরনের কার্যক্রম বন্ধ রিজেন্ট এয়ারওয়েজের। অন্যদিকে শত কোটি টাকা লোকসান গুনলেও যাত্রীদের আস্থা অর্জনে ফ্লাইট চালু রেখেছে ইউএস বাংলা। আর নভো এয়ারের দাবি 80% দুরবস্থা কাটিয়ে উঠতে পেরেছে তারা। দেশীয় এয়ারলাইন্সগুলো রক্ষায় সরকার যেসব উদ্যোগ নিয়েছে তা যথেষ্ট না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনায় দেশের এভিয়েশন খাত নিয়ে 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 2য় পর্বে বেসরকারি এয়ারলাইন্সগুলোর অবস্থা তুলে ধরছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পাশের চিত্র এটি। পরিত্যক্ত পড়ে আছে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইন্সের অকেজো উড়োজাহাজগুলো, যেখানে সর্বশেষ সংযোজন রিজেন্ট এয়ারওয়েজের উড়োজাহাজ। কোম্পানিটি করোনার শুরুতে 200 কোটি টাকার লোকসান গুনে 1 বছর ধরে বন্ধ রেখেছে সব ধরনের কার্যক্রম। বাকি 2 যাত্রীবাহী এয়ারলাইন্সের মধ্যে ইউএস বাংলাই করোনাকালে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করেছে। প্রতি মাসে শত কোটি টাকা লোকসান গুনেছে। তারপরও যাত্রীদের আস্থা অর্জনে ফ্লাইট বন্ধ রাখেনি কোম্পানিটি। আর নভো এয়ার কর্তৃপক্ষের দাবি 80 থেকে 85% ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে তারা। প্রি কোভিড স্টেজ যদি বলি তাহলে সেখানে থেকে অ্যাবাউট 80-85% আমাদের রিকভারি হয়ে গেছে আর কি ডোমেস্টিক সেক্টরে। আমাদের এখন যে ট্রেন্ড যেটা সেটা যদি বজায় থাকে হয়তো মার্চের দিকে গিয়ে আমাদের ডোমেস্টিকটা পুরোপুরি নর্মাল হয়ে যাবে। আর ইন্টারন্যাশনালটা ডিপেন্ড করবে যে আমাদের যে ডেস্টিনেশনগুলো সেগুলো কিভাবে মানে রিকভারি করছে সেটার উপর আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো মানে ওপেনিং আপের ব্যাপারটা ডিপেন্ড করবে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য বলছে গত 2 দশকে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রায় ডজনখানেক বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি বন্ধ হয়ে গেছে। তাদের বেশিরভাগেরই অভিযোগ টিকে থাকার লড়াইয়ে তেমন কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পায়নি তারা। আমাদের ডোমেস্টিক এয়ারলাইন্স যেগুলো প্রাইভেট এয়ারলাইন্স আছে তাদের এরোনটিক্যাল চার্জ আমরা ডিসেম্বর পর্যন্ত 100% আমরা মকুব করেছি। নন এরোনটিক্যাল চার্জও আমরা 25% মকুব করেছি। তো সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা এগুলো ছিল যে তাদেরকে টিকিয়ে রাখতে হবে। টিকে থাকার লড়াইয়ে সরকারের এই উদ্যোগ পর্যাপ্ত না বলে মনে করছেন বিশ্লেষকরা। এখানে 25% আমি মনে করি অত্যন্ত অপ্রতুল একটা ব্যাপার। এটা অ্যাটলিস্ট 100% ফর সার্টেন পিরিয়ড, অ্যাটলিস্ট ফার্স্ট 1 ইয়ার। কারণ এখনো তো আমরা জানি না যে এটা শেষ কোথায়। ডোমেস্টিক দিয়ে কখনো প্রফিটে আসতে পারে না। ইন্টারন্যাশনালি ফিউল কস্ট ইজ লেস দেন দ্যাট অফ ডোমেস্টিক। ডোমেস্টিকে ফার্স্ট কাজটা করা উচিত ফিউল কস্টটা অ্যাডজাস্ট করা। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে বেসরকারি এয়ারলাইন্স কোম্পানিগুলো। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ব্লগার ও লেখক অভিজিৎ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। কিছুক্ষণের মধ্যে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান
রায় ঘোষণা করবেন। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, রায় কখন ঘোষণা করা হবে এবং এ বিষয়ে কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আরিফা। এরই মধ্যে ছয় আসামিকে এই মামলার 6 আসামিকে আদালতে ওঠানো হয়েছে এবং রায়টিও পড়া শুরু হয়েছে। ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের জজ মুজিবুর রহমান সেই রায়টি পড়া শুরু করেছেন আমরা যতটুকু খবর পেয়েছি। আর বলে রাখি যে 2015 সালের 26 ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে অর্থাৎ টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে এলাকায় সন্ত্রাসীরা লেখক এবং ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করে এবং ওই দিন মূলত প্রথমে সন্ত্রাসীরা তার উপর আক্রমণ করে জখম করার পর তাকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ রাত 11:30টার দিকে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সেই মামলায় সেই ঘটনায় পরদিনই তার বাবা অজয় রায় শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি একটি হত্যা মামলা দায়ের করেন সন্তানের হত্যার জন্য। সেই হত্যা মামলায় বাংলাদেশ কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে। সেই অভিযোগপত্র দাখিলের পর 2019 সালের 1 আগস্ট মূলত অভিযোগটি গঠন করেন বিচারক এবং সেই অভিযোগ গঠনের মাত্র 2 বছরের মধ্যে কিন্তু বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যে রায়টি ঘোষণা করা হবে এবং সেই রায়টি পড়া শুরু হয়েছে। আমরা তখনই আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের যে রায়ের আসলে 6 আসামির পরিণতি কি হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষ বলছেন যে তারা সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন, মৃত্যুদণ্ড। 6 আসামির যে অভিযোগ তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো তাদের সেই কথা কতটুকু কার্যকরী হয় বা কতটুকু প্রমাণ হবে সেটি কিছুক্ষণের মধ্যে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে ঢাকার বিশেষ জজ ট্রাইব্যুনাল থেকে ব্লগার অভিজিৎ হত্যা মামলার সর্বশেষ। শারিফা। হাবিব, আপনাকে ধন্যবাদ। মহানগর দায়রা জজ আদালত থেকে হাবিবুল ইসলাম হাবিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম যে চট্টগ্রামে নৌকাডুবির ঘটনায় একজন গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেই সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, কিভাবে নৌকাডুবি ঘটলো এবং এই পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে, সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আরিফা। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীতে এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ড। তারা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত তারা উদ্ধার কাজ চালাচ্ছে। নদীতে স্রোত বেশি থাকার কারণেই কিন্তু আসলে যে উদ্ধার কাজে তাদের ব্যাগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের টিম এবং আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন বাহিনীর লোকরা কিন্তু তারা বিভিন্নভাবে কাজ করছেন। নিখোঁজ আছে এখনও পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করেছে, আরও আহত অবস্থায় 2 জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। আরিফা, আপনি অবশ্যই এর আগের ঘন্টায় আমরা জানানোর চেষ্টা করেছি। এই পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে, এই নৌকাতে ইঞ্জিন চালিত এই নৌকাতে প্রায় 20 জন মতো লোক ছিল। তারা অনেকজন কিন্তু সাঁতার কেটে উঠে গেছেন। তো নিখোঁজ আছে একজনকে তারা উদ্ধার কাজ চালাচ্ছে। এখনো পর্যন্ত তার খোঁজ কিন্তু তারা পাচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই, ফায়ার সার্ভিসের উচ্চপদস্থ কর্মকর্তা আছেন। একটু আগেও আপনি আমাদেরকে জানিয়েছেন এখন উদ্ধার কাজের কী অবস্থা? এখনও আমাদের চার্জ কাজ চলছে, এখনও আমাদের অভিযান চলমান আছে। আমরা ফায়ার সার্ভিস, বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী একসাথে যৌথভাবে আমরা এই উদ্ধার অভিযানটা চালাচ্ছি। এখনও পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে আমরা খুঁজে পাইনি। আমাদের এই অভিযানটা চলমান আছে এবং যতক্ষণ আমরা এটা উদ্ধার অভিযান শেষ না করতে পারবো ততক্ষণ চলমান থাকবে। এখনও পর্যন্ত একজন নিখোঁজ অবস্থায় আছে। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখনও পর্যন্ত একজন নিখোঁজ আছে, সে গার্মেন্টস কর্মী বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আরিফার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের নৌকাডুবির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জয়। গবেষণায় চৌর্যবৃত্তির দায়ে সামিয়া রহমান ও মাহফুজুল হক মার্জানকে শাস্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ তদন্তে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তারা বলছেন
চৌর্যবৃত্তি হয়নি। লেখাটির বড় দুর্বলতা ছিল উদ্ধৃতি দেওয়া পদ্ধতি নিয়ম বহির্ভূত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন উপাচার্যের অভিমত, দুর্বল লেখার জন্য মূল্যায়নকারী এবং সম্পাদকেরও দায়ভার আছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। গবেষণায় চৌর্যবৃত্তি অর্থাৎ প্লেজারিজমের অভিযোগে সহযোগী অধ্যাপক সামিয়া রহমান এবং প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মার্জানকে শাস্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এই দুই শিক্ষক সেই প্রবন্ধে ফরাসি দার্শনিক মিশেল ফুকো এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদের লেখা চুরি করেছেন। কিন্তু 2020 সালের 29 অক্টোবর আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোহাম্মদ রহমতুল্লাহকে আহ্বায়ক করে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়, সেই ট্রাইব্যুনাল বলছে সামিয়া রহমানরা প্লেজারিজম অর্থাৎ চৌর্যবৃত্তি করেননি। প্রথম কারণটি ছিল এই লেখাটিতে সামিয়া এবং মারজান দুজনে এডওয়ার্ড সাইদ এবং মিশেল ফুকোর যে লিখনি থেকে তারা নিয়েছেন সেটিকে তারা অ্যাকনলেজ করেছেন। ট্রাইব্যুনালের বক্তব্যের নিরিখে লেখাটি যাচাই করে দেখা যায় 8 পৃষ্ঠার প্রবন্ধে বুদ্ধিজীবী এডওয়ার্ড সাইদ এবং দার্শনিক মিশেল ফুকোর নাম এবং বইয়ের নাম বারংবার উল্লেখ করা হয়েছে। এমনকি রেফারেন্স অংশে যেসব বই এবং প্রবন্ধ থেকে লেখাটিতে উদ্ধৃতি নেওয়া হয়েছে তার একটি বিবরণও দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রাইব্যুনাল সদস্যরা বলছেন এই উদ্ধৃতি দেওয়ার পদ্ধতিটি নিয়ম বহির্ভূত হয়েছে, তাদের গবেষণা পদ্ধতি সঠিক নয়, এটি বিবেচনায় নিয়ে তাদের ব্যাপারে লঘু শাস্তির সুপারিশ করা হয়েছিল। আমরা তাদেরকে একটি ইনক্রিমেন্ট কাটা হোক এবং তাদের 1 বছরের জন্য পদোন্নতিটি হেল্ড আপ করা হোক। আমাদের রায় ছিল এইরকম, যদি এটাকে রায় বলা যায় বা যদি সুপারিশ বলা যায়। এই প্রসঙ্গে সামিয়া রহমান দাবি করেন লেখাটির সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এয়ারপোর্টে যাচ্ছে ওই সময় ডিন অফিস থেকে প্রথমবারের মতো আমার কাছে ফোন আসে যে আপনার এবং মারজানের একটা লেখার কপি আমরা হারিয়ে ফেলেছি। আমি খুব অবাক হলাম, কারণ সাম্প্রতিককালে আমি কোনো লেখা আমি ডিন অফিসে দেই নাই। আমি মারজানকে ফোন দেই, মারজান বলে আপনি যে আমাকে আইডিয়া দিয়েছিলেন, সে বলে সেই লেখার উপর বেস করে লেখা জমা দিয়ে মানে রিভিউয়ারও বলে অ্যাকসেপ্ট করে ফেলেছে। আই ওয়াজ সো সারপ্রাইজড। আমি বললাম যে রিভিউয়ারও তোমার লেখা অ্যাকসেপ্ট করে ফেললো, তুমি আমাকে একবার জানালে না? আমি বললাম মারজান আমি এখন আমেরিকা যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি লেখাটা স্থগিত রাখো। ওই মুহূর্তে আমার বোনের হাজবেন্ডটা মারা যাচ্ছে, আমার মাথার মধ্যে ছিল না, এবং আমি যখন আমেরিকায় থাকি ওই সময় লেখাটা পাবলিশড হয়ে যায়। এটা আমি জানতেও পারিনি। সার্বিক বিষয় নিয়ে শিক্ষা ছুটিতে আমেরিকা থাকা সৈয়দ মাহফুজুল হক মার্জানের বক্তব্য জানতে তাকে খুদে বার্তা পাঠানো হয়। উত্তরে তিনি জানান নো কমেন্টস। সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং ট্রাইব্যুনালের সুপারিশের মধ্যে চৌর্যবৃত্তি সহ নানা বিষয়ে দ্বিমতের কারণ জানতে সবশেষ উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে মুঠোফোনে প্রশ্ন করা হয়। কোন বিষয় বলো তো বলো ভাই। সম্প্রতি স্যার ঢাকা ইউনিভার্সিটির 3 জন শিক্ষকের ব্যাপারে আপনারা সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিয়েছেন স্যার, ঠিক আছে, ওটা নিয়ে ওই যে সিদ্ধান্ত আছে ওই সিদ্ধান্তটাই দাও, আর কোনো বক্তব্য নাই। ঠিক আছে, এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফেই কিন্তু এই প্রেক্ষাপটে সামিয়া রহমানের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অংশ নেওয়া আইনজীবী জানান উচ্চ আদালতে যাবার প্রস্তুতি চলছে। সামিয়া রহমানের সুযোগ আছে, উনি চ্যান্সেলরের কাছে একটা অ্যাপিল করতে পারবেন এবং কোর্টেও যেতে পারবেন, রিট করতে পারবেন। সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. শারেফিন সিদ্দিক বলেন, দুর্বল লেখা প্রকাশের দায় রিভিউয়ার এবং সম্পাদক দুজনের কাঁধেই বর্তায়। লেখকের যদি কোনো দুর্বলতা থেকেও থাকে, এখানে এডিটোরিয়াল বোর্ড, রিভিউয়ার, তাদেরও কিন্তু এখানে দায়িত্ব নিতে হবে। এই যে জায়গা থেকে উদ্ধৃতি দেওয়া হচ্ছে সেগুলো যদি রেফারেন্সে থাকে তাহলে ঠিক প্লেজিয়ারিজম বলা যাবে না। হয়তো সাইটেশনের ভুল আছে, সাইটেশন সঠিকভাবে হয়নি, সেটা হতে পারে। বিশেষ করে ট্রাইব্যুনালে যারা ছিলেন তারা তো নিশ্চয়ই এগুলোকে একেবারে প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি শব্দ, বাক্য তারা দেখেছেন। তো তারা যে মতামত দেন আমার মনে হয় সেটি যথাযথ মতামত হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দুপুর 12টার সংবাদ সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। সঙ্গে আরও এক বেশ একদম দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। সক্ষমতা বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা নিতে চায় নতুন গুচ্ছে আসা বিশ্ববিদ্যালয়গুলো। তবে সার্বিক প্রক্রিয়া কি হবে এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল সহ নানা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের একাংশ। আজও দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছেন তারা। আরও জানাচ্ছেন সজল দাস।
ব্যানার হাতে ইউজিসির সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। গুচ্ছ পরীক্ষায় সিলেকশন পদ্ধতি বাতিল ও বিভাগ পরিবর্তনের সুযোগ রাখার দাবিতে কদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছেন। আমাদেরকে বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের মেধার যোগ্যতা যাচাই করা হবে। এখন বলতেছে যে সিলেকশনের মাধ্যমে কয়েক লাখ শিক্ষার্থী বাদ যাবে, তাহলে এই কয়েক লাখ শিক্ষার্থীর মেধার যোগ্যতা মানে যাচাই করা হলো কিভাবে? বিভিন্ন কেন্দ্র বাড়িয়ে কিংবা শিফট করে হলো যারা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সবাইকে পরীক্ষা বসার সুযোগ দিতে হবে। বিভাগ পরিবর্তন ইউনিট রাখতে হবে, আর 2 নম্বর দাবি হচ্ছে গুচ্ছ সিলেকশন পদ্ধতি বাতিল করতে হবে। এবছর এইচএসসি মূল্যায়নের ফলে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী, এতেই তৈরি হয়েছে জটিলতা। একসাথে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়ার সক্ষমতা কি বিশ্ববিদ্যালয়গুলোর আছে? প্রেক্ষাপট বিবেচনায় কিছুটা নমনীয় থেকে সিদ্ধান্ত নিতে গুচ্ছ কমিটিকে আহ্বান জানিয়েছে ইউজিসি। এবার যেহেতু অন্য একটা প্রেক্ষাপটে আমরা ফলাফল পেয়েছি, এই জন্য ইউজিসির পক্ষ থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে বিশ্ববিদ্যালয়গুলো যেন চেষ্টা করে যে যত বেশি সংখ্যক শিক্ষার্থীদেরকে তাদের সক্ষমতা অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যেতে পারে। গুচ্ছ কর্তৃপক্ষ বলছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা নিতে সক্ষমতা যাচাইয়ে কাজ করছেন তারা। সরকারের নির্দেশনা অনুযায়ী যে 29টা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত হয়েছে, আমাদের গুচ্ছ এবং অন্যান্য গুচ্ছ, সেই গুচ্ছগুলোতে একসাথে একযোগে বাংলাদেশের 29টা বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণ ছাত্র বসতে পারবে, ইনক্লুডিং তাদের অধিভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান, কলেজ হোক বা যেগুলো তাদের নিয়ন্ত্রণে আছে, সেটার একটা পরিমাপ করা হচ্ছে। কত সংখ্যক লোককে আমরা একসাথে অ্যাকোমোডেট করতে পারবো, ম্যাক্সিমাম ছাত্র যাতে পরীক্ষা দিতে পারে সেই জন্য চেষ্টা চলছে। গুচ্ছে আসা বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসন সংখ্যা সাপেক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। নিম্ন আদালতে বেশিরভাগ রায় ও আদেশ বাংলায় হচ্ছে। উচ্চ আদালতেও ইংরেজির পাশাপাশি বাংলায় রায় বা আদেশ লেখা বাড়ছে। উচ্চ আদালতের রায় সারা বিশ্বে উদাহরণ হিসেবে ব্যবহৃত হওয়ায় সব রায় বাংলায় প্রকাশ করা সম্ভব নয় বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তবে ভাষার প্রতি শ্রদ্ধা দেখাতে ইংরেজির পাশাপাশি সব রায় বাংলায় প্রকাশ করার পরামর্শ আইনজ্ঞদের। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সংবিধানের 3 অনুচ্ছেদের উপর ভিত্তি করে 1987 সালে বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয়। এ আইনের 2 ও 3-এর 1 ধারায় বলা আছে, কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় আবেদন বা আপিল করেন তাহলে বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। 3 ধারায় বলা আছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী এ আইন অমান্য করলে তা অসদাচরণ বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অসদাচরণের সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি। তবে এ আইনে কোনো ব্যক্তি শাস্তি হয়েছে এমন কোনো নজির নেই। বিশেষ করে উচ্চ আদালতের রায় বাংলায় প্রকাশের সংখ্যা সীমিত আকারে হচ্ছে। তবে আগের তুলনায় বেশ কয়েকজন বিচারপতি বাংলায় রায় প্রকাশ করছেন। আদালতে বাংলার পূর্ণাঙ্গ ব্যবহার না হওয়ার কারণ ব্যাখ্যা করলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন সম্পর্কিত যে আইন, সে আইনটি কিন্তু আদালতের বিষয়ে প্রযোজ্য না, কারণ আদালতের তার নিজস্ব আইনে এবং আদালতের ভাষা কি হবে সেটা কিন্তু তার আইনে বলা আছে। বাংলা সম্পূর্ণভাবে আমাদের যে আদালতের ভাষা যেটা করতে হয় আরও অনেক সময় লাগবে, কারণ এখানে আমাদের ওই বইগুলো ইয়েগুলো সবগুলো বাংলায় ট্রান্সলেট করতে হবে বা বাংলা অনুবাদ করতে হবে। অনুবাদ করে এই শব্দগুলোর একটা উপযুক্ত বাংলা শব্দ প্রতিশব্দ স্থাপন করে তারপর করতে হবে। উচ্চ আদালতের রায় সারা বিশ্বে উদাহরণ হিসেবে ব্যবহৃত হওয়ায় ইংরেজি ও বাংলা 2 ভাষায় প্রকাশের পরামর্শ সিনিয়র এই আইনজীবীর। আমরা যেহেতু ইনহেরিট করছি এই আপনার ব্রিটিশ জুডিশিয়াল সিস্টেম এবং আইন কানুন, অতএব সেক্ষেত্রে আমরা কিন্তু ওই একই ধারায় কমনওয়েলথ কান্ট্রিগুলো একই ধারায় চলছি। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওইভাবে আপনার সম্পূর্ণ উচ্চ আদালতে বাংলা হয়তো সম্ভব করতে সময় লাগতে পারে, কিন্তু সেটা করা যেতে পারে, কিন্তু সে সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সহজ কাজটি হলো এই বাংলায় রায় দেওয়ার সাথে সাথে এটা বাংলা করে ফেলা এবং সেইটাকে সেইভাবে আপনার প্রিন্ট করে চালু করে দেওয়া। 2019 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় রায় লেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ব্লগার অভিজিৎ হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে কথা বলছেন আইনজীবী, আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। অবজারভেশন বলতে পলাতক আসামিদের বলছে তারা নির্দেশদাতা এবং তারা নাকি ঘটনাস্থলে উপস্থিত থেকে রেকি করেছে।
এটাই শুধু তাদের বিরুদ্ধে অভিযোগ। অভিজিৎকে কেন মারা হলো? অভিজিৎকে কেন মারা হয়েছে এ ব্যাপারে আদালত বলছে যে সে একজন বিজ্ঞান মনস্ক লেখক ছিলেন, তার মত প্রকাশের স্বাধীনতাকে এরা খর্ব করেছে কারা, যারা তাদেরকে বলেছে এদেরকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে দেখানো হয়েছে। আসলে তদন্তকারী কর্মকর্তা বা কেহই এই মামলার নথিতে কোনো প্রকার এই আনসারুল্লাহ বাংলা টিমের কোনো লিস্ট বা কোনো এই সংগঠনের সাথে জড়িত মর্মে কোনো কিছু দেখাইতে পারেন নাই। এম খায়রুল ইসলাম নিতন, অ্যাডভোকেট নজরুল ইসলাম। আমরা আসামি পক্ষের বক্তব্য শুনছিলাম, তারা সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর ব্রিফিং আমরা জড়িত ছিলাম। নিচ্ছে একটু বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে করে আরো 1000 রোহিঙ্গা ভাসানচরের পথে। চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর 3টি জাহাজে করে ভাসানচরে নেওয়া হচ্ছে তাদের। এর আগে গতকাল ভাসানচরে স্থানান্তর করা হয় 2002 জন রোহিঙ্গাকে। কক্সবাজার থেকে এসব রোহিঙ্গাদের বাসে করে এনে রোববার চট্টগ্রামে রাখা হয়েছিল। এ পর্যন্ত 7008 জন রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়া হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে 2312 কোটি টাকা ব্যয়ে 13,000 একর আয়তনের ওই চরে 120টি গুচ্ছ গ্রামের অবকাঠামো তৈরি করে 1 লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হচ্ছে। গত 4 ডিসেম্বর 1642 জন, 28 ডিসেম্বর 1805 জন এবং গত 29 ও 30 জানুয়ারি 3200 জনের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা মহামারীতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সংখ্যা 70% কমেছে। চলতি বছর পরিস্থিতি আরও কঠিন হবে বলে সতর্ক করেছেন বিমানবন্দরের প্রধান নির্বাহী। গেল বছর পরিচালিত ফ্লাইটের 51.4% কমে 1,83,993 জনে দাঁড়িয়েছিল। পাশাপাশি কার্গোর পরিমাণ 23.2% কমে 19 লাখ টনে নেমে যায়। এভিয়েশন কর্মকর্তা ও বিশ্লেষকরা আশা করছেন আন্তর্জাতিক ভ্রমণ সীমাবদ্ধ অব্যাহত থাকায় শিল্পটি পুনরুদ্ধার হতে কয়েক বছর সময় নেবে। 2019 সালে দুবাই বিশ্বের 4র্থ ব্যস্ততম বিমানবন্দর ছিল। গেল বছর 2,59,00,000 যাত্রী ভ্রমণ করে বিমানবন্দরটিতে। সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের সেরা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন অব্যাহত থাকলে সেনাবাহিনীকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। দেশটির সামরিক সরকারের নির্দেশনা অনুযায়ী গেল রাতেও বন্ধ ছিল ইন্টারনেট। অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীদের সতর্ক করে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীকে বাধা দিলে 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে জান্তা সরকার। রাজপথগুলোতে ক্রমেই বাড়ছে সেনা উপস্থিতি। তবে সবকিছুকে উপেক্ষা করেই বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির গণতন্ত্রকামী সর্বস্তরের জনগণ। খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে নিজেদের নবম ম্যাচে আজ আরামবাগের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 3টায়। আসরে 8 ম্যাচে 7 জয় ও 1 ড্রয়ে টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিস্তারিত রিপোর্টে। 2020-21 মৌসুমে দারুণ সময় পার করছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। পেশাদার লিগে টানা 7 জয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজরা। তবে সবশেষ ম্যাচে শেখ জামালের সঙ্গে ড্র করে পয়েন্ট খুঁয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আরামবাগের বিপক্ষে তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া বসুন্ধরার ক্লাবটি। আমি হোটেলে যাওয়া থেকে শুরু করে পরদিন দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন রবিউল রাসেলরা। স্ট্রেচিং, স্কিল টেস্টের পাশাপাশি শুটিংও সময় দিয়েছেন ইব্রাহিম, রাহুল বাসেরা, মাসুক মিয়া জনিরা। আরামবাগের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা ইনজুরির সমস্যায় পড়েছে কিংস শিবির। দলের মূল একাদশের 2 গুরুত্বপূর্ণ ডিফেন্ডার তপু বর্মন ও বিশ্বনাথ ঘোষকে পাওয়া যাবে না আরামবাগের বিপক্ষে। ফলে তপুর পরিবর্তে ইয়াসিন ও বিশ্বনাথের পরিবর্তে তারেক কাজী অথবা সুশান্ত ত্রিপুরাকে দেখা যেতে পারে মূল একাদশে। এছাড়াও আক্রমণ ভাগে রাহুল বাসেরা, রবিনিও, ফার্নান্দেজদের সঙ্গে ইব্রাহিম, মতিন মিয়াদের নিয়ে শক্তিশালী একাদশ গড়ার সুযোগ থাকছে অস্কার ব্রুজনের সামনে। তৌহিদুল ইসলাম, নিউজ 24। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।